স্যার, বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার অভিজ্ঞতা কি বলছে? বাংলাদেশ কি তাহলে সেনা শাসনের দিকে যাচ্ছে? দেখো, সেনা শাসনে যাওয়ার আগে যে ধাপগুলো বাংলাদেশে, এই যে চরম অরাজকতা, নির্বাচন না করা, যে ইউনিট যে প্রতিশ্রুতিগুলো দিয়ে ক্ষমতায় আসীন হয়েছিল পিছন দরজা দিয়ে বেআইনি ভাবে, খেয়াল করো, বেআইনি ভাবে, কারণ তত্ত্বাবধায়ক সরকারটাই কিন্তু বেআইনি। বাংলাদেশের সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের স্বাধীন কোনো অস্তিত্ব থাকার কথা নয়। এবং হাসিনা কিন্তু গভর্নমেন্ট ইন এক্সাইল স্টেজে আছে, অর্থাৎ হাসিনা পদত্যাগপত্র জমা দেয়নি, অন্তত রাষ্ট্রপতি ওখানকার যা প্রেজেন্ট আপডেট দিয়েছে তাতে সেই, যেহেতু তিনি রিজাইন দেননি বাংলাদেশ সংবিধান অনুযায়ী, তিনি এখন নির্বাচিত সরকারের একটা মাথায় উনি বসে আছেন। সেই জায়গায় দাঁড়িয়ে ওখানে সেনা প্রধানের সাথে বর্তমান কেয়ারটেকিং বেআইনি সরকারের প্রধান ইউনিসের যে ঠান্ডা যুদ্ধ, এই ঠান্ডা যুদ্ধটা কিন্তু একটা আলটিমেট স্টেজের দিকে এগোচ্ছে। আমি কেন বলছি আলটিমেট স্টেজ? এই মুহূর্তে বাংলাদেশে যা আর্থিক দৈন্যতা, ভারত যেভাবে একটার পর একটা পণ্যের উপরে নিষেধাজ্ঞা জারি থেকে শুরু করে একটার পর একটা ব্যবসা বাংলাদেশের সাথে যে ট্রানজিশন যে বাতিল করেছে, তাতে কিন্তু বাংলাদেশ আজকে যেই জায়গায় দাঁড়িয়ে গেছে, অচিরেই বাংলাদেশের একটা ইকোনমিক স্ট্যাগুলেশন তৈরি হবে বা হয়ে গেছে। এই ইকোনমিক স্ট্যাগুলেশন তোমরা জানলে অবাক হবে যে ইকোনমিক স্ট্যাগুলেশনটা বাংলাদেশের জারি হওয়ার আগের যে ধাপগুলো, এই মুহূর্তে বাংলাদেশের আভ্যন্তরীণ বাজার একদম ডাউন, ডোমেস্টিক যে ডেভেলপমেন্টটা ছিল ওদের জিডিপি 6 থেকে 8% একদম নিচে নেমে গেছে। সবচাইতে বড় যেটা বাংলাদেশের স্পাইনাল কর্ড, বস্ত্র বয়ন শিল্প, সেটা কার্যত এই মুহূর্তে মানে শূন্যের দিকে। ফলে একটা দেশের যখন ফিনান্সিয়াল স্ট্যাগুলেশন জারি হয় অর্থনীতির ভাষায়, অর্থাৎ গ্রেট ডিপ্রেশনে চলে যায়, অর্থাৎ আর্থিক দিক থেকে তারা দেওয়ালিয়া ঘোষিত হয়, তখন সেই দেশে মানুষ কিন্তু আর সুস্থভাবে বাঁচতে পারে না। যেটা পাকিস্তানে হয়েছে, যেটা কিছুদিন আগে আমরা শ্রীলঙ্কায় দেখেছিলাম, রাষ্ট্রপতি ভবন দখল হয়ে গেছে। ফলে ইউনিসের পতন নিশ্চিত। এবার প্রশ্ন হচ্ছে, ইউনিসের পতন নিশ্চিত হলে বা ইউনিস দেশ ছেড়ে যেতে বাধ্য হলে, কিংবা ইউনিসকে যদি জনবিদ্রোহের সম্মুখীন হতে হয়, তাহলে নেক্সট টু নেক্সট সেনা প্রধান, যিনি এখন সেনার পদে আছে, যাকে কোনোভাবেই ইউনিট চাইছেন না দেশের ক্ষমতায়, পাকিস্তানপন্থী সেনা প্রধানকে তারা বসানোর জন্য একটার পর একটা কিন্তু রোড ম্যাপ তৈরি করেছে, কিন্তু কোনো কারণে ইউনিসের সেই চাল ধরে ফেলতে পেরেছিল সেনার গোয়েন্দারা। তাই বর্তমানে সেনাপ্রধান এখনো আসীন আছেন। আমি এখনো বিশ্বাস করি ভারতের সাথে, ভারত যে নিষেধাজ্ঞাগুলো জারি করেছে, অন্তত তুমি যদি লাস্ট আপডেটটা দেখো, যে এই নিষেধাজ্ঞার ফলে কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে একদম চরম সংকট শুধু নয়, শুধুমাত্র বেনাপোল, সোনা মসজিদ এবং ভোমরা স্থলবন্দর বাদ দিলে কোনো জায়গা থেকেই ভারতের সাথে কোনো ব্যবসা এই মুহূর্তে ভারত করতে দিচ্ছে না। খেয়াল রাখতে হবে যে 2023-24 সালে অর্থবর্ষে ভারতে $157 কোটি পণ্য রপ্তানি হতো, সেখানে আমদানি হতো $900 কোটি মতন পণ্য। অর্থাৎ এই জায়গাতে ভারতের মতো বৃহত্তম ইকোনমি, যেটা গতকালের রিপোর্ট বলছে ভারত জাপানকে অতিক্রম করে চতুর্থ লার্জেস্ট ইকোনমির দিকে এগোচ্ছে, এই ইকোনমির স্পেয়ারে কিন্তু ভারত এটাকে সাসটেন করে যাবে। ভারতের এই মানে যেটা ভারতের এই মুহূর্তে যেই বাংলাদেশের ব্যবসা নিষেধ হওয়ার ফলে ভারতের যেটুক ক্ষতি, সেটা অন্য জায়গা থেকে ভারত করে ফেলবে। কিন্তু মুশকিল হবে বাংলাদেশ ভারতের সাথে সবচাইতে বেশি ব্যবসা করে, এবং 42% ব্যবসা দাঁড়িয়ে আছে একদম পুরোপুরি তাদের 42 থেকে 48% মতো ব্যবসা স্থলপথে, অর্থাৎ ম্যাক্সিমামটাই স্থলপথে। ফলে এটা কিন্তু বন্ধ হলে বাংলাদেশ নেক্সট টু নেক্সট এমন একটা ইকোনমিক জায়গায় চলে যাবে যে শ্রীলঙ্কার সাংঘাতিক যে গণবিদ্রোহ, সেটাকেও হয়তো এরা পার করে যাবে। কিংবা আজকে যেটা গাজায় হচ্ছে, যে ইসরায়েল হামলা করার পরে গাজায় যে একটা সাংঘাতিক অমানবিক একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, খাদ্য পাচ্ছে না গাজার মানুষ, সেটারই আর্থিক বার্তা হতে যাবে বাংলাদেশে।
এই জায়গায় ইউনিস কিন্তু কিচ্ছু করছে না, একটার পর একটা WTA ওয়ার্ল্ড ট্রেড ফেডারেশনের থেকে তারা চড়া সুদে চড়া শর্তে টাকা নিচ্ছে, এবং সেই টাকা নেওয়ার জন্য একটার পর একটা ভ্যাট এবং বিভিন্ন ধরনের গুরুতর সমস্ত ট্যাক্স দেশের উপরে লাগু করছে। এই যে ট্যাক্স লাগু করা, তার শর্তে ওয়ার্ল্ড ব্যাংক থেকে তারা টাকা নিচ্ছে, এছাড়া কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে আর কোনো আর্থিক জায়গা নেই। ভারত সবচেয়ে বেশি কাঁচামাল তাদের দেয়, ভারত বন্ধ করে দিয়েছে কাঁচামাল, 31% পণ্য বাধার মুখে পড়ে গেছে। জলপথ যে খোলা আছে, তোমার জেনে রাখা উচিত, জলপথ দিয়ে যদি ব্যবসাটা করতে যায় 21 দিন বেশি বাড়তি সময় লাগে, যাতে এত পরিমাণ ওদের ব্যয় হয়ে যাবে যে ব্যয় তারা পোষাতে পারবে না। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আর্থিক এবং অযোগ্য নেতৃত্ব, এই টানাপোড়েনে বাংলাদেশে ইউনিস সরকার হয়তো আর বেশি দিন সরকারে থাকতে পারবে না, মানুষের মধ্যে বিদ্রোহ হবে। এই মানুষের বিদ্রোহটাই হয়তো ওখানে সেনাকে ক্ষমতায় আসীন করবে, যেটাও কিন্তু পলিটিক্যাল অ্যাসপেক্টে সঠিক নয়। অন্তত ভারতের জিও পলিটিক্যাল অ্যাসপেক্টে কিন্তু এটা একটা সাংঘাতিক। জামাতের সঙ্গে যে একটা হাত মেলানো আমরা দেখতে পাচ্ছি, বৈঠকও করলেন, এর পিছনে কি কোনো ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে? কি করতে চাইছেন? দেখুন, জামাত, বিএনপির একটা এক্সট্রিমিস্ট গোষ্ঠীর থেকে শুরু করে অজস্র ছোট ছোট দল, যেমন আপনার যদি আমি বলি জামায়াতে ইসলামীর, এনসিপি বা হাসনাত আব্দুল্লাহ আরিফুল ইসলামের গোষ্ঠী বা স্টুডেন্ট বিভিন্ন ফান্ডগুলো, যারা আপনারা জানেন বাংলাদেশে একটার পর একটা আজকের যে পরিস্থিতি, তার মধ্যে বাংলাদেশে যে জোট এই সরকারটা চলছে, তত্ত্বাবধায়ক সরকার, তাকে যারা সাপোর্ট করে এসেছিল, এই গোষ্ঠীগুলো কিন্তু বাংলাদেশে কেন তৈরি হচ্ছে? কারণ এরা প্রত্যেকেই ইউনিসের একটা সাংঘাতিক পরিমাণে যে মানে স্বৈরাচারী এবং গোষ্ঠী কেন্দ্রিক, ধর্মকেন্দ্রিক একটা রাজনীতি, তার শরিক হতে চায়। দ্বিতীয়, মনে রাখতে হবে যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, জাতীয় নাগরিক কমিটির থেকে শুরু করে বৈষম্য বিরোধী মঞ্চে তথাকথিত ছাত্র থেকে শুরু করে বিএনপির একটা গোষ্ঠীর থেকে শুরু করে একাধিক নারায়ে তাকবীর নামক ছাত্র জনতাদের যে সেই গোষ্ঠীটা, যেটা ধানমন্ডির বাড়ি ধ্বংসে আমরা দেখেছিলাম তাদেরকে, এরা কেন ইউনিসের সাথে আছে? কারণ মনে রাখতে হবে, এরা বুঝতে পারছে ইউনিস ভোট না করলে এদেরও কিন্তু ক্ষমতায় আসাটা দূর করা হতো। বিএনপি জানে না যে যদি ভোট না করে, এই সরকারই যদি সংবিধান পাল্টে, যেটা এই মুহূর্তে আপনি জানেন যে ইউনিস কিন্তু এই ধরনের একটা স্ট্রাকচার তৈরি করার চেষ্টা করছে, যেখানে তিনি সংবিধান পাল্টে নিয়ে ঘুরপথে প্রধানমন্ত্রীর এক্সিস্টিং যে সংবিধান, তাতে প্রধানমন্ত্রী যে ক্ষমতা, তাকে খর্ব করে তিনি কিন্তু ওখানে আসীন হতে শুধু চাইছেন না, বিচার ব্যবস্থা, অর্থমন্ত্রক, বিভিন্ন আধিকারিক থেকে শুরু করে সমস্ত স্তরে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য সংবিধান পাল্টানোর উনি প্রস্তাব, যার নাম দিচ্ছেন পোশাকি নাম সংস্কার। সেই সংস্কার হলে বিএনপি থেকে শুরু করে জামাত কারোই ক্ষমতায় আসার আর রাস্তা থাকবে না। ভোট না হলে কি করে ক্ষমতায় আসবে? কিন্তু তারপরে তারা থাকছে কেন? তাদের ভয়টা, ইউনিস যদি কোনো কারণে তাদের মাথার থেকে হাত তুলে দেয়, তাহলে কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ ঢুকার সম্ভাবনা তৈরি হবে। শীত কেটে আওয়ামী লীগ ঢুকবে। ওরা কিন্তু ইউনিসের ভোট না করাটাই যেমন ওদের যন্ত্রণা তৈরি হচ্ছে, তার চেয়ে বড় যন্ত্রণা এনি হাও সেখানে যেন আওয়ামী লীগ সরকার গঠিত না হয়, বা ওই রাজনৈতিক দলটি যেন, যারা দেশের স্বাধীনতাতে অংশগ্রহণ করেছে, তারা যেন রাজনীতির চর্চা বাংলাদেশে করতে না পারে। দ্যাটস ওয়াই ওরা কিন্তু ইউনিসের সাথেই জোটবদ্ধতায় আছে, এটা ওদের কম্পালশন। ধন্যবাদ। ভালো পয়েন্ট দিয়েছেন একটা। আমি শুধু একটাই কোশ্চেন করবো, আমি আমারটা ধরবি না, শুধু একটা যখন বলো তখন। আমরা বারংবার দেখছি যে সিভিকের যে ভূমিকা নিয়ে, কখনো আর্জিকর, কখনো কিছুদিন আগেই দেখলাম যে একটা শিশুকে চিপস কেনা নিয়ে বা একটা চকলেট কেনা নিয়ে সিভিকের ভূমিকা নিয়ে, বা কোনো জায়গায় পুলিশের ড্রেস করে সিভিকের দাদাগিরি। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন শিক্ষক ঝন্টু বড়াই। স্যার, কি বলবেন সিভিকের এই বারবারান্ত বিষয়ে? না, এটাই স্বাভাবিক। সিভিক পদটা পলিটিক্যাল পোস্ট। তৃণমূল ক্ষমতায় আসার পরে সিভিক ভলেন্টিয়ার নামে যে পোস্টটা, ক্যাজুয়াল পুলিশের যে পোস্টটা তৈরি করেছিল, কন্ট্রাকচুয়াল বলুন, অস্থায়ী পোস্ট বলুন, তারা প্রত্যেকেই ছিল তৃণমূলের দলের ক্যাডার। তাদেরকে মানে পুলিশি ব্যবস্থায় ঢুকিয়ে নিয়ে আইন ব্যবস্থাটাকে
লিমিটেড করে দেওয়া ছিল তৃণমূলের ব্লু প্রিন্ট। আর এই ব্লু প্রিন্টের কারণেই সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্টটা এলাকার তৃণমূলের ঘরের লোকদের দেওয়া হয়েছে, কিংবা যাদেরকে দেওয়া হয়েছে তারা কোনো ট্রেনিং নেয়নি, তাদের কোনো প্রফেশনালিজম ছিল না। পরবর্তীকালে তারা তৃণমূলের সদস্য হিসাবে দেখবেন তোলা অফিসারদের ফরমাইশ খাটা, ইভেন রাস্তায় প্রকাশ্যে দাঁড়িয়ে তারা হাত পেতে টাকা তোলা, যত্রতত্র এই অভিজ্ঞতাগুলো প্রত্যেকের আছে। ওরা পুলিশ নয়, ওরা এলাকার বড় বড় রাজনৈতিক দলের নেতা। এবং কোথাও কোথাও পশ্চিমবঙ্গে কাটোয়াতে একটা ঘটনায় পুলিশ দেখা গেছে সিভিক ভলেন্টিয়ার তিনি হচ্ছে ব্লক তৃণমূলের বড় পোস্টে হোল্ড করে। ভাবো, পুলিশের তৃণমূলের লোক তারা ইয়ে হয়ে বসে আছে সিভিক। আমি বলছি তোমায়, আরজিকর হওয়ার আগেও এই সিভিক ভলেন্টিয়ার নিয়ে জাস্টিস সঞ্জীব ব্যানার্জি কলকাতা হাইকোর্টে একটা মামলায় তিনি দেখেন 1 সেকেন্ডে এ রাজ্যে 3 জন করে সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট হয়েছিল। 1 সেকেন্ডে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল। এই সঞ্জীব বাবু খুব রসিকতা করে বলেছিল, এমন ভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, এত দক্ষতা আপনারা তো অন্য কোনো বিভাগে আসতে পারেন। অর্থাৎ আপনারা কিন্তু এত দক্ষতার সাথে এই অ্যাপয়েন্টমেন্ট গুলো দিয়েছেন যেটা পৃথিবীতে অসম্ভব। ফলে আপনারা কিন্তু এই দক্ষতা আপনারা হাইকোর্টের চিফ জাস্টিস রিক্রুটমেন্ট বা অন্য কোনো জায়গায় করতেই পারেন। এটা কিন্তু 1 সেকেন্ডে 3টে করে অ্যাপয়েন্টমেন্ট। শুধু তাই নয়, 2021 সালে অগস্ট মাসে জয়েন্ট কমিশনার হেডকোয়ার্টার নির্দেশিকা জারি করে বলেন সিভিক ভলেন্টিয়ার বাইক ব্যবহার করতে পারবে না, পুলিশের স্টিকার ব্যবহার করতে পারবে না, সিভিক ভলেন্টিয়ারদের ইন্টারনাল শুধু অ্যাসেসমেন্ট করতে পারবে, ইন্টারনাল রিপোর্ট সাবমিট করতে পারবে, আর কোথাও কিচ্ছু করতে পারবে না। তারপরেও আমরা কি দেখলাম? আমরা দেখলাম সিভিক ভলেন্টিয়াররা রাস্তায় দাঁড়িয়ে টাকা তোলে, বাইক চেক করে, পুলিশের বাইক ব্যবহার করে তারা সেই ধর্ষণটা সিভিক ভলেন্টিয়ার করেছিল সঞ্জয় রায়। আমরা শুধু তাই নয়, পুলিশ ব্যারাকে থেকেছে যেখানে আর্ম ফোর্স থাকে। অর্থাৎ সিভিক পোস্টটা কিন্তু পশ্চিমবঙ্গে একটা পলিটিক্যাল পোস্ট, যে পোস্টটায় তারা পলিটিক্যাল মদতপুষ্ট তৃণমূলের ক্যাডাররা পুলিশের ভিতরে ঢুকে প্রচন্ড পাওয়ারফুল এই পদটা হোল্ড করে বলেই, ভোট লুট করতে, ভোট পোলারাইজ করতে ব্যবহার হয় বলেই এরা দুরন্ত প্রতাপ। এরা ভাবছে যে তৃণমূল আমাকে ব্যাক করছে, তৃণমূল দলের ক্যাডার আমি পুলিশে আছি, ট্রেনিং নেয়নি। ফলত এরা হচ্ছে পলিটিক্যাল মদতে এমন একটা বলিয়ান হয়ে গেছে যে ধরাকে সরা জ্ঞান করে। গ্রামগঞ্জে সিভিকের তাণ্ডব আজ নয়, আমি যে ঘটনাটা বললাম সেটা সিভিক রিক্রুটমেন্টের পরেই কিন্তু এ রাজ্যে হয়েছিল মামলাটা, এবং এই মামলার পরে একাধিকবার হাইকোর্টের অবজারভেশন ছিল।